আলটিমেটলি বিচার কি পাবে? দেখুন, এই যে কি হবে, আলটিমেটলি বিচার কী পাবে, এই সমস্ত হতাশার কথা মানুষ সবসময় বলেন। অধিকাংশ মানুষই হতাশায় ভোগেন, যেহেতু আমাদের সমাজে বঞ্চনার ভাগটা এত বেশি, সেখান থেকে মানুষের খুব একটা আশার আলো দেখেন না। কিন্তু আপনার আমার মতো যারা আশাবাদী তারা মনে করব নিশ্চয়ই হবে। কেউ কি ভেবেছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা উত্তাল বিক্ষোভ হবে, দেশব্যাপী বিশ্বব্যাপী? এ কিন্তু কেউ ডাক দেয়নি। তো মানুষ বুঝতে পেরেছেন এরকম নির্মম হত্যাকাণ্ড হয়েছে। একজন চিকিৎসক, একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের মেয়ে, লেখাপড়া শেখে, সে একজন চিকিৎসক হয়েছিলেন, কর্মরত অবস্থায় তাকে এই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। তাহলে প্রশাসন কোথায়? এই ঘটনাটাই সবচেয়ে বেশি নাড়া দিয়েছে মানুষকে। আমাকে এইমাত্র দিল্লি থেকে ধরেছে যে নির্ভয়া কাণ্ড, হ্যাঁ তা না, নির্ভয়া তা নির্ভয়ার ঘটনা দুটোর মৌলিক ব্যাপারটা এক যে একটি মেয়ের উপর নির্যাতন হয়েছে, তার যৌনাঙ্গে বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, নির্মম ব্যাপার। সেটা হচ্ছে রাস্তার উপরে, রাস্তায় একটা রাফিয়ান করেছে। আর এটা সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক কর্মরত অবস্থায়, এই দুটোর মধ্যে গুণমানের পার্থক্য আছে। আজকে যদি আমার বাড়িতে আমার মেয়ে ধর্ষিতা হয়, আমার দ্বারা হোক বা আমার কোনো পরিচিত লোকের দ্বারা হোক, সেটা যা গভীরতা, পাড়ায় একটা মেয়ে ধর্ষিতা হলে ততটা ব্যাপকতা গভীরতা পায় না। রাজ্যের রাজধানীর একটি হাসপাতাল সুরক্ষা দেবে সিআইএসএফ, তো কোথাও কি প্রশ্নটা উঠছে যে ঘুরপথে তাহলে ৩৫৫ ধারা? এটা সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নটা এসেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথম বলেন যে পুলিশ এরকম রাত্রিবেলা 3 দিন ধরে ডেমনস্ট্রেশন চলছে, ওই রকম হাঙ্গামা হয়ে গেল, সেটা ঠেকাতে পারে না, সেই পুলিশ কী করে মেয়েদের নিরাপত্তা দেবে হস্টেলে? সভাপতি তখন আমরা বলেছি তাহলে একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দাও, এবং সরকার সেটা মেনে নিয়েছেন, মেনে নিতে বাধ্য হয়েছেন। তবেই তো সুপ্রিম কোর্ট আদেশটা করেছে। সুপ্রিম কোর্ট আদেশ দেখবেন যে সরকারের আইনজীবী তিনি বলেছেন তার কোনো আপত্তি নেই। মানে সরকার স্বীকার করে নিচ্ছেন যে তার পুলিশ বাহিনী অকর্মণ্য, এটা প্রকৃতপক্ষে স্বীকারোক্তি। এই স্বীকারোক্তির পর কোনো সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে কি? আমার কাছে এইটা বড় প্রশ্ন। মমতা ব্যানার্জি তো বলছে যে আমার পদত্যাগের দাবি করছে, ওরা ভাবছে বাংলাদেশ করে দেবে। বাংলাদেশ রামবামের চক্রান্ত বলছে। আমি বলছি বাংলাদেশের ঘটনা সম্পর্কে মমতার কোনো ধারণা নেই, শুধু একটাই দেখেছে যে হাসিনা পালিয়ে গেছেন জীবন শঙ্কা নিয়ে, ও সেই ভয়টা পাচ্ছে। বাংলাদেশের ঘটনার সঙ্গে এখানকার ঘটনার কোনো মিল নেই। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ছোট্ট একটা দেশ। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, যে ভারতবর্ষ শাসিত হচ্ছে সংবিধান দ্বারা। সুতরাং বাংলাদেশের সঙ্গে গুলিয়ে দেওয়া মানে, ওর যারা অনুগামী সমর্থক অধিকাংশই তো কিছু মনে করবেন না, এইসব খোঁজটা রাখে না, তারা দিদি বলেছেন তো হ্যাঁ ল্যাস তুলে দৌড়ো, সেটাই করেন। সুতরাং আসলে উনি বাংলাদেশের কথা বলে একটা সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করছিলেন। নির্লজ্জভাবে এই ঘটনার বিরুদ্ধে যা যা করা ব্যবস্থা নেওয়া দরকার সেটা না নিয়ে তিনি মানুষের বিক্ষোভকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। তো বলবেই ওখানে রামটাম কোথাও ছিল না, লড়াইটা প্রথম থেকেই বাম হচ্ছে। আমি ঘটনা পরম্পরা বলছি। সেদিনকে বুদ্ধদার মনে থাকতে পারে আপনাদের, তার শোক মিছিল, সেই সময় খবর এলো, তখন আমি বসে আছি আলিমুদ্দিন স্ট্রিটে। আমাকে সাংবাদিকরা বললেন যে একটা খবর আছে, আরজি করে একটি মেয়ে অর্ধনগ্ন অবস্থায় সুইসাইড করেছে। আমি শুনেই বললাম এটা সুইসাইড হতে পারে না। কোন মিডিয়া নিয়েছিলেন না, তারা রিকল করলে পাবে, নিশ্চয়ই এটা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে। তারপর খবরটা চারিদিকে ছড়ালো, তখন আমাদের এই মীনাক্ষী, ধ্রুবজ্যোতি এরা গিয়ে কিন্তু ওই ডেড বডিটাকে তখন আটকেছে, তা না হলে ডেড বডিটাকে সঙ্গে সঙ্গে পাচার করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ লড়াইটা শুরু করেছে বামেরা। এই বামেদের লড়াইটাকে উনি কলঙ্কিত করার জন্য রামেদের ডেকে আনছেন। রামেদের ডেকে আনাটাও মমতার একটা কৌশল, আর কিছু না। আমি এটা রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন বামেরা প্রথম থেকে লড়াইটা লড়েছে, একদমই প্রথমের দিকে তো রাস্তায় ছিল বামেরা, আমরা দেখেছি মীনাক্ষী, ধ্রুবজ্যোতিদের কীভাবে তারা ডেড বডিটা আটকেছিল। কিন্তু তারপরে কোথাও গিয়ে এই যে একটা এত বড় ইস্যু, রাজনৈতিকভাবে কি সেটাকে হাইজ্যাক করতে পারলো বামেরা, বিরোধীরা? এটা রাজনৈতিকভাবে হাইজ্যাক করার কোনো বিষয় নয়, এটা মনে রাখবেন। এটা একটা মানব, আগে মমতা ব্যানার্জি তো এরকম প্রচুর ইস্যু তিনি অসভ্যতা করে, ধ্বংসাত্মক কাজ করে লোকের নজরে এনেছেন। বাড়িতে সবচেয়ে খারাপ ছেলে, যেই ছেলেটা গালাগালি করে, মারামারি করে, তাকে দেখবেন লোকে সন্তুষ্ট করার চেষ্টা করে। ওই ভালো ছেলেটাকে খুব একটু বেশি তখন নজর দেয় না।
যখন তিনি চারিদিকে ভাঙচুর করছেন, গুন্ডামি করছেন, অসভ্যতা করছেন, তখন মনে করি লোককে শান্ত করার জন্য বাবা ক্ষমতায় দেওয়া হোক। আমি হিউম্যান সাইকোলজির কথা বলছি। এবং তিনি ক্ষমতায় এসে লোকের কাছে দেখালেন যে তিনি কত মহিয়ান, কিন্তু তিনি গ্রামাঞ্চলে সমস্ত বাম কর্মীদের ওপর নিরন্তর জুলুম শুরু করলেন, খুন শুরু করলেন, ধর্ষণ শুরু করলেন। মনে থাকতে পারে কাটোয়ায় আমাদের একজন কর্মী মহিলা ধর্ষিতা হয়েছিলেন, মমতা বলেছিলেন ও তো সিপিএম করেননি। অর্থাৎ নারীর ধর্ষণটাও নির্ভর করবে তিনি সিপিএম করেন কি করেন না। তারপরে তিনি নিদান দিলেন যেমন সর্দি কাশি হয় তেমন ধর্ষণ হবে। যেমন আরএসএসের নেতারা বলেন যে ধর্ষণটাকে যদি উপভোগ করো, ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ না করে উপভোগ করো, এটা আরএসএসের নেতারা বলেছেন। কোনো নেতা, মমতা সে এক কথাই বললেন সর্দি কাশির মতো ধর্ষণ হবে। এবং তিনি বললেন ধর্ষিতা হলে পরে মেয়েদের বয়সের অনুপাতে তার ক্ষতিপূরণ হবে। এতে তো দর্শক যারা তারা উল্লসিত হয়েছেন, তাদের উল্লসিত হওয়ার জমিটা মমতা তৈরি করে দিয়েছেন। এত সাধারণ মানুষ তারা রোজ রোজ মিছিলে হাঁটছেন, পা মেলাচ্ছেন, সেটাকে কোনো রকমভাবে এই যে একটা সরকার বিরোধী কণ্ঠস্বর, সেটাকে বিরোধীরা বামেরা কোনো কাজে লাগাতে পারছে না কেন? কাজে লাগানো বলতে কি বলি? একজোট করতে পারছে না কেন? কাজে লাগানো বলতে কি আমরা মনে করি যে গিয়ে একটা হাঙ্গামা করে বিধানসভা ভেঙে দেওয়া কাজে লাগানো কি এটা মনে করি আমরা গিয়ে নবান্ন? তার পদত্যাগের যে দাবি উঠলো সেটা আরো জোরালো কেন করতে পারলেন না আপনারা? এই দাবিটা যথেষ্ট জোরালো হয়েছে। এই দাবিটা জোরালো হয়েছে বলেই তো প্রশ্নটা বারবার আসছে। এই দাবি যদি জোরালো না হতো এটাকে আলোচনা করতো না। আজকে প্রত্যেকটা, এমনকি মমতার দলের ভেতরেও কেউ কেউ প্রকাশ্যে বলে ফেলছেন, তারপর ভয়ে হয়তো গুটিয়ে নিচ্ছেন, কিন্তু এই মনোভাবটা আছে, এটা বুঝতে হবে। প্রত্যেকের মধ্যে দেখে এই ক্ষোভটা আছে। এখন সেই ক্ষোভটাকে আমাদের নিশ্চয়ই রাজনৈতিকভাবে রূপ দিতে হয়, মানে তো আমরা গিয়ে গুণগান করতে পারবো না। জনমত তৈরি করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। সেই জনমত তৈরি হচ্ছে, তার একটা প্রতিফলন ঘটবেই। আজকেই যে এত বড় বিক্ষোভ হলো, এটা তো হঠাৎ ঘটেনি না। এর পেছনে মানুষের ক্ষোভ দিনের পর দিন জমা হচ্ছিল। মানুষ আজকে সেটা বিস্ফোরণের মুখে এসে গিয়েছে। বিজ্ঞান বলে প্রত্যেকটা ঘটনার একটা বিরোধীদের যে ভূমিকা হওয়া উচিত, বিরোধীরা তারা সেই ভূমিকাটা রাখতে পারছে না, তাই সাধারণ মানুষকে আজকে পথে নামতে হচ্ছে। গণতন্ত্রে তো বিরোধীরাই তো সাধারণ মানুষের কণ্ঠস্বর। বিরোধীরা কণ্ঠস্বর আওয়াজ তুলেছে বলে তো সাধারণ মানুষ এসেছেন। সাধারণ মানুষ তো এমনি এমনি আসেনি। সাধারণ মানুষ যখন দেখেছেন এরকম লড়াই হচ্ছে, ছাত্র যুব মহিলারা দিনের পর দিন আরজিকর হাসপাতালে বসে আছেন, যখন দেখলেন যে বিরোধীদের নেতৃত্বে এই তদন্তটা সিবিআইয়ের হাতে গেল রাজ্য সরকারের কাছ থেকে, সব তো বিরোধীরাই করেছেন। বিরোধীরা করছেন, শুধু বিরোধী বলবো না, যারা মানবিক মানুষ অনেকে করেছেন। অনেক তৃণমূল যে অভিযোগটা করছে যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে, তাহলে তারা ঠিক রাজনীতি করছে। তৃণমূল রাজনীতি করছে বলেই বিক্ষোভটাকে রামবাম ইত্যাদি বলার চেষ্টা করছে। এটা জনবিক্ষোভ, এটা মানবাধিকার লঙ্ঘনের বিক্ষোভ, এটা প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ। নিজেও পথে নেমেছেন, বলছেন নির্যাতিতার শাস্তি চাই, ফাঁসি চাই বলছেন। মমতা পথে নেমেই দাবি করেছেন নির্যাতিতার ফাঁসি, এটাই ওর পথে নামা। উনি জাস্টিস চাইছেন যে কেন নির্যাতিতার ফাঁসি হবে না। সুতরাং মমতা আগে দেখবেন না, ওরা স্লোগান করেছিল সবাই গলায় ঝান্ডা বাঁধিয়ে আমরা চোর, সবাই চোর। চোর তো প্রমাণ হচ্ছে। এবং উনি নির্যাতিতার ফাঁসি চাই বলতে, নিজের ফাঁসি চাই বলতে গিয়ে ঘুরে ফিরে নির্যাতিতার ফাঁসি বলে ফেলেছেন। যদি বলেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই, বিস্মিত হবেন না, ওদের কর্মীরা যদি চায়। তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জির ফাঁসি চাই এরকম স্লোগান দিতে পারে বলছে? এই স্লোগানও দিয়ে দিতে পারে, ঘাবড়াবার কিছু নেই। নেত্রী যখন নির্যাতিতার ফাঁসি চাই বলছেন, তখন সবাই একসঙ্গে ফাঁসি চাই, কারো বোধ বুদ্ধি কাজ করে না। এখন দিদি বলে ফেলে মমতার ফাঁসি চাই, ওরাও বলে ফেলবে মমতার ফাঁসি চাই। ওদের মধ্যে কারোর মধ্যে কোনো বোধ বুদ্ধি কাজ করে আপনি বলতে পারবেন? যে যতই কথা বলুক না কেন, যতই ন্যাযে না না কেন, বলবে শেষ পর্যন্ত মমতাই আমাদের শেষ কথা। আমি নাম করে বলবো, এদের আমরা বিদগ্ধ বলে জানতাম, মমতাই শেষ কথা। জ্যোতির্ময় প্রিয় চুরি করেছে কি করেনি, মমতাই শেষ কথা। পার্থ চুরি করেছে কি করেনি, সাক্ষ্য প্রমাণ, মমতাই শেষ কথা। শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কি হবে না, মমতাই শেষ কথা। তথ্য প্রমাণ বাস্তব ভিত্তি এসব শেষ কথা নয়। এখন আরজিকর ঘটনায় যখন প্রশাসনের দিকে আঙুল উঠছে, তাহলে এখানেও তো মমতাই শেষ কথা হওয়া উচিত। সেই শেষ কথা হচ্ছে তো, সেই জন্যই তো তারা এতদিন কিচ্ছু করেননি। মমতা ব্যানার্জির তো দায় নেওয়া উচিত। পুরোটাই দায়, উচিত কি পুরোটাই দায়। আমি বলতে যে
আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে একটি হাসপাতাল সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হলে তাদের আপত্তি নেই। কে বলছেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। সেখানে প্রতিবাদ করে বলতে পারলেন না, সাহস হলো না যে না, কেন আমরা সেন্ট্রাল সিকিউরিটি দেবো, আমরা আমাদের ক্ষমতা দিয়ে আমরা রক্ষা করবো, তোমরা আমাদের দেখো। তা তো বলতে পারলেন না। তারপর এতদিন ধরে বলা হচ্ছে কিছু করা হলো না। যেই সিবিআই হাসপাতালের বিভিন্ন দুর্নীতি নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করছেন, তখন একটা সিট তৈরি করা হলো। এই সিটে কারা আছেন আমি জানতাম না। একজন ব্যাখ্যা করে বলছেন আমার তো চক্ষু চড়ক গাছ, এরা সিট করবেন, চোর ঠিক করবে, চোরের নির্ণয় দুর্নীতি। স্যার, আরও একটা প্রশ্ন কিন্তু উঠছে এই আরজিকর কাণ্ড নিয়ে, যে ইন্ডিয়া মঞ্চ, সেই ইন্ডিয়া মঞ্চের জোট শরিকরা তারা কেন কোনো কথা বলছেন না? তারা কেন চুপ? সবাই বলেছেন, কারণ প্রত্যেকে বলেছেন, রাহুল গান্ধীও বলেছেন। কোনো জোরালো আওয়াজ নেই। কি জোরালো আওয়াজটা কি? আমি এটাই বুঝলাম, জোরালো আওয়াজটা কি? জোরালো আওয়াজ মানে কি? ঢিলছোড়া। একজন সর্বভারতীয় নেতা, তিনি এই ঘটনার নিন্দা করেছেন, আবার আওয়াজটা কি উঠবে? যে ওরা কি রাস্তায় নামবে? রাস্তায় নামছে তো মানুষ, তাদের পেছনে তো এদের মদত সকলেরই আছে।